ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশ যারা প্রতি বছরে ছেড়ে আসো অথবা আন্দাজে ঠিক করো, তাদের জন্য এই অবজেক্টিভ ইংলিশের ইবুকটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অবজেক্টিভ ইংলিশের এই ইবুকের মধ্যে যে 1000 এমসিকিউ দেওয়া আছে, সেটি যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় 25-এর মধ্যে অনায়াসে তোমরা 17+ স্কোর করতে পারবে। ই বুকসটি একেবারে লেটেস্ট প্যাটার্নের উপরে তৈরি করা হয়েছে, রিসেন্টলি আপডেট করা আছে, এবং এখানে 1000 এমসিকিউ 40টা সেটের মাধ্যমে কমপ্লিট করা আছে। এই ইবুকে মোট পেজের সংখ্যা 90টি। যারা ডব্লিউবিসিএস প্রিলিমসের পরীক্ষা আরও বেটারভাবে করতে চাইছো এবং ইংলিশটাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে চাইছো, তারা আমাদের এই ইবুকটি সংগ্রহ করতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেমেন্ট করে আমাদের এই ইবুকটি নিজেদের কাছে রেখে দাও প্রিপারেশনের জন্য। এবং আজকের ক্লাসটি আমাদের এই অবজেক্টিভ ইংলিশের ইবুক থেকে করানো হয়েছে। চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণভাবে দেখে নিই। নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগত ডাব্লিউবিসিএস পরীক্ষার কথা মাথায় রেখে এমএইচ এডুকেশন ল্যাব যে ইংলিশের মক টেস্টের একটি সিরিজ শুরু করেছিল, আজ সেই ইংলিশ মক টেস্ট সিরিজেরই আমি আপনাদের 20 নম্বর ক্লাসটি দেব। এর আগে আমি অলরেডি 19টি ক্লাস আপনাদের দিয়ে দিয়েছি। তো আজকে এই 20 নম্বর ক্লাসে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আপনাদের আলোচনা করব, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, আমরা আজকের এই ক্লাসটি শুরু করি। বন্ধুরা দেখুন, আজকে এই 20তম ক্লাসে আমি সেই প্রথমেই প্রিপোজিশন আপনাদের করাবো, কারণ এটি কিন্তু প্রথমেই থাকে এবং এই প্রিপোজিশন 3 থেকে 4টি পরীক্ষায় দেয়। তো প্রথম প্রিপোজিশনটি দেখুন, বলেছে ইফ ইউ আর অ্যাভার্স ড্যাশ রেকমেন্ডিং মাই নেম ইউ শুড নট হেজিটেট টু অ্যাডমিট ইট। এখানে কোন প্রিপোজিশন বসবে মনে রাখবেন, অ্যাভার্সের পরে টু প্রিপোজিশন বসে। কি বললাম? অ্যাভার্সের পরে টু প্রিপোজিশন বসে। তাহলে অ্যাভার্স টু মানে কি? অ্যাভার্স টু মানে হচ্ছে বিরত হন, বিরত থাকা। তাহলে বাংলাটা আমি আপনাদের বলে দিই, আপনি যদি আপনার নামের সুপারিশ করতে বিরত হন, অ্যাভার্স টু বিরত হন, তবে আপনি এটি স্বীকার করতে দ্বিধা করবেন না। কি বললাম? আপনি যদি আমার নামের সুপারিশ করতে বিরত হন, আপনি যদি মানে ইউ মানে তুমি বা আপনি বলছে, আপনি যদি আমার নাম সুপারিশ করতে বিরত হন, তবে আপনি এটি স্বীকার করতে দ্বিধা করবেন না। এটা হলো বাংলা। 2 নম্বরটি দেখুন, বলেছে কবিতা ইজ ম্যারিড ড্যাশ ববি। মনে রাখবেন, ম্যারিড এর পরে টু প্রিপোজিশন বসে, অর্থাৎ ম্যারিড টু ববি হবে। কবিতা ইজ ম্যারিড টু ববি, অর্থাৎ বাংলাটা হচ্ছে কবিতা ববিকে বিয়ে করেছে। কবিতা ইজ ম্যারিড টু ববি, ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু খুব দেয়। 3 নম্বরটি দেখুন, বলেছে আই ওয়াজ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই লিখে রাখুন। আই ওয়াজ অ্যাস্টোনিশ ড্যাশ দ্য স্যাড নিউজ। এখানে যে প্রিপোজিশনটি বসে সেটি হবে অ্যাস্টোনিশ অ্যাট। অ্যাস্টোনিশের পরে অ্যাট প্রিপোজিশন বসে, অর্থাৎ বাংলাটা হচ্ছে দুঃখিত সংবাদ শুনে আমি অবাক হয়ে গেলাম। অ্যাস্টোনিশড অ্যাট মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, দুঃখের সংবাদ পেয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম। অ্যাস্টোনিশড অ্যাট, অ্যাস্টোনিশড অ্যাট মানে অবাক হয়ে যাওয়া। পরবর্তী বন্ধুরা ইডিয়মস গুলোতে আসুন। বন্ধুরা ডিরেকশন 4 to 7, এখানে দেখুন 4 to 7 আছে, এখানে 4 আর 5 আছে, পরবর্তী অংশে 6 7 আমি বলে দিচ্ছি। বলছে কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়মস অর ফ্রেজ, অর্থাৎ নিচে যে আন্ডারলাইন করা আছে এই ইডিয়মস বা ফ্রেজটির কারেক্ট মিনিংটি আপনাকে করতে হবে। তো বাংলাটা আমি প্রথমে ইংলিশটা পড়ে বাংলাটা আপনাদের বুঝিয়ে দিই। বলেছে দ্য ক্যাপ্টেন প্লেড উইথ ডিটারমিনেশন বিকজ দ্য অনার অফ দ্য টিম ওয়াজ অ্যাট স্ট্যাক। অ্যাট স্ট্যাক মানে কি? অ্যাট স্ট্যাক মানে হচ্ছে বিপদে পড়া। তাহলে পুরো বাংলাটা কি? দলের সম্মান বিপদে পড়ায় অধিনায়ক দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে খেলেন। এটা হচ্ছে বাংলাটা। তাহলে অ্যাট স্ট্যাক মানে কি? বিপদে পড়া, বিপদে পড়া। তাহলে বিপদে পড়াটা মানে কি? ডেঞ্জার। তাহলে এখানে যেটি অ্যান্সারটি হবে সি ইজ দ্য রাইট আনসার। তাহলে অ্যাট স্ট্যাক যদি ইডিয়মস হিসেবে আসে, তাহলে আপনারা সরাসরি যেটি করবেন সেটি হলো ইন ডেঞ্জার, অর্থাৎ বিপদে পড়া। ভেরি টেন্স মানে কি? খুবই চিন্তিত, এটিও বাংলা লিখে নিন। ভেরি টেন্স মানে খুবই চিন্তিত। অ্যাট দ্য টপ মানে ওপরে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত। বোঝা গেল? বন্ধুরা 5 নম্বরটি হচ্ছে, বলেছে হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস। 5 নম্বরটা হচ্ছে হিজ প্রমোশন ইন অন দ্য কার্ড। অন দ্য কার্ডস এই কথাটির মানে হচ্ছে নিশ্চিত, অর্থাৎ হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস, অর্থাৎ তার পদোন্নতি নিশ্চিত। তাহলে এই নিশ্চিত মানে কি হবে? সার্টেন ইজ দ্য রাইট আনসার। তো সি হবে ইজ দ্য রাইট আনসার। সার্টেন মানে নিশ্চিত। আর প্রবেবল মানে কি? প্রবেবল মানে সম্ভাব্য। প্রবাবেল মানে হচ্ছে সম্ভাব্য বা সম্ভাবনা। এভিডেন্ট মানে কি? এভিডেন্ট মানে হচ্ছে স্পষ্ট। আর ডিউ মানে কি? ডিউ মানে হচ্ছে বাকি। বোঝা গেল? পরবর্তী 6 এবং 7 এ আসুন।
বন্ধুরা 6 নম্বরটি দেখুন, বলেছে harassed by repeated acts of injustice he decided to put his foot down। কি বললো? harassed by repeated acts of injustice he decided to put his foot down। অর্থাৎ বারবার অন্যায়ের কাজ করে হয়রানি করে তিনি ফল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা হচ্ছে বাংলাটা। তাহলে পুট হিজ ফুট ডাউন মানে হচ্ছে, পুট হিজ ফুট ডাউন মানে হচ্ছে ফল না দেয়া। কি বললাম? পুট ইজ ফুট ডাউন মানে হচ্ছে ফল না দেয়া। তাহলে ফল না দেয়া মানে কি? নট টু ইল্ড, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, রিজাইন মানে কি? রিজাইন মানে হচ্ছে পদত্যাগ করা। আচ্ছা, উইথড্র মানে কি? কোনো কিছু তুলে নেয়া। উইথড্র মানে কোনো কিছু তুলে নেয়া। বা অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল আনকন্ডিশনালি, এর মানে হচ্ছে শর্তবিহীনভাবে কোনো প্রস্তাব গ্রহণ করা। শর্তবিহীনভাবে কোনো প্রস্তাব গ্রহণ করা। 7 নম্বরটিতে দেখুন, বলেছে ইট উইল বি ওয়াইজ অন ইউর পার্ট টু লেট দ্য বাইগনস বি বাইগনস। বাইগনস বি বাইগনস মানে হচ্ছে অগ্রাহ্য করা। বাইগনস বি বাইগনস মানে হচ্ছে অগ্রাহ্য করা। তাহলে এখানে কোনটি হবে? বাংলাটা বলে দিই প্রথমে। বলছে অতীতকে অগ্রাহ্য করা আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। ইট উইল বি ওয়াইজ অন ইউর পার্ট টু লেট দ্য বাইগনস বি বাইগনস, অর্থাৎ অতীতকে অগ্রাহ্য করা আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। অর্থাৎ এখানে যেটি হবে অগ্রাহ্য করা, বাইগনস বি বাইগনস মানে হচ্ছে অগ্রাহ্য করা। তাহলে বাইগনস বাই বি বাইগনস মানে যেটা হবে ইগনোর দ্য পাস্ট, অর্থাৎ অতীতকে কি করা? অগ্রাহ্য করা। বোঝা গেল? ইগনোর দ্য পাস্ট। এবার রেজিস্ট দ্য পাস্ট মানে কি? রেজিস্ট দ্য পাস্ট মানে হচ্ছে কোনো কিছুকে, অর্থাৎ অতীতকে সহ্য করা। রিকালেক্ট দ্য পাস্ট মানে কি? অতীতকে স্মরণ করা। আর রিভাইভ দ্য পাস্ট মানে কি? পুনর্জীবিত করা, অতীতকে পুনর্জীবিত করা। বোঝা গেল? তাহলে এখানে কি বাইগনস বি বাইগনস মানে কি? পুরনো কোনো কিছুকে মানে অগ্রাহ্য করা, অর্থাৎ ইগনোর দ্য পাস্ট। অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা ডিরেকশন 8 to 10 দেখুন, বলেছে চুজ দ্য রাইট সিঙ্গেল ওয়ার্ড। 8 নম্বরটি দেখুন, বলেছে অফ ওয়ান মাইন্ড অর ওপিনিয়ন, অর্থাৎ একজনের চিন্তাধারা বা মতামত, সেটিকে কি বলে? মনে রাখবেন, সেটিকে বলা হচ্ছে ভলান্টারি। ভলান্টারি মানে কি? ভলান্টারি মানে হচ্ছে স্বতঃপ্রবৃত্ত। স্বতঃপ্রবৃত্ত। বোঝা গেল? রেফারেন্ডাম মানে কি? রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট। আর হোমোজিনাস মানে কি? সমজাতীয়। আর আনঅ্যানিমাস, অ্যানঅ্যানিমাস মানে কি? সর্বসম্মত। আনঅ্যানিমাস মানে সর্বসম্মত। বোঝা গেল? 9 নম্বরটি দেখুন, বলেছে সামথিং দ্যাট ক্যানট বি এক্সপ্লেইন, অর্থাৎ এমন কিছু যা ব্যাখ্যা করা যায় না, তাকে কি বলে? মনে রাখবেন, তাকে বলা হচ্ছে ইনএক্সপ্লিকেবল। এ হবে ইজ দ্য রাইট আনসার। ইনএক্সপ্লিকেবল। ইনএক্সপ্লিকেবল মানে অবক্তব্য। অবক্তব্য। আনথিঙ্কেবল মানে কি? আনথিঙ্কেবল মানে হচ্ছে অভাবনীয়। অভাবনীয়। ইমপ্রেগনেবল, এই মানেটিও জেনে রেখে দিন, এই মানেটি হলো দুর্ভেদ্য। দুর্ভেদ্য, ইমপ্রেগনেবল। আর মিস্টেরিয়াস মানে কি? মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যময়। মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যময়। 10 নম্বরটি দেখুন, বলেছে রিটেন ডিক্লারেশন মেড অন ওথ ইন দ্য প্রেজেন্স অফ দ্য ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি লিখিত ঘোষণাপত্র বা লিখিত শপথ, সেটিকে বলে হচ্ছে অ্যাফিডেভিট। অ্যাফিডেভিট বলে হচ্ছে অ্যাফিডেভিট, অর্থাৎ অ্যাফিডেভিট বলা হয়, অর্থাৎ হলফনামা। অর্থাৎ হলফনামা। ডকুমেন্ট মানে কি? ডকুমেন্ট মানে হচ্ছে দলিল। ডকুমেন্ট মানে হচ্ছে দলিল। আর ডজিয়ার, ডজিয়ার মানে কি? ডজিয়ার মানে হচ্ছে দলিল গুচ্ছ। ডজিয়ার মানে হচ্ছে দলিল গুচ্ছ। আর ভাউচার মানে হচ্ছে প্রামাণিক দলিল। ভাউচার মানে হচ্ছে প্রামাণিক দলিল। কিন্তু এখানে যেটি হবে, এই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো লিখিত ঘোষণা যাই হোক না কেন, কোনো নাম চেঞ্জ করা হচ্ছে, সেটা তো এফিডেভিট হয়, অর্থাৎ সেটা ম্যাজিস্ট্রেটের কিন্তু সাইন থাকে বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেটি হয়, অর্থাৎ এটিকে বলা হচ্ছে অ্যাফিডেভিট। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 11 নম্বরটি দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অপশন। এখানে বলেছে দ্য স্টুডেন্টস, এটা খুব ভালো করে বুঝবেন, ভীষণ ইম্পর্টেন্ট। দ্য স্টুডেন্টস স্টেড ড্যাশ ডেজ ইন লন্ডন অ্যান্ড ভিজিটেড অল দ্য মিউজিয়ামস, অর্থাৎ এখানে যে অ্যান্সারটি হবে আমি সেটি বলছি। এখানে যে অ্যান্সারটি হবে সেটা হবে এ ফিউ। কেন হলো আমি বলছি। দ্য স্টুডেন্ট স্টেড এ ফিউ ডেজ ইন লন্ডন
অ্যান্ড ভিজিটেড অল দ্য মিউজিয়ামস, অর্থাৎ শিক্ষার্থীরা কয়েকদিন লন্ডনে অবস্থান করেছিল এবং সমস্ত জাদুঘর পরিদর্শন করে। এইটা হচ্ছে বাংলাটা, বোঝা গেল। এবার এখানে ফিউ কেন হলো, কেন লিটিল হলো না? মনে রাখবেন, দিন সংখ্যা যেটা গোনা যায় সেই ক্ষেত্রে ফিউ হয়, যেটা গোনা যায় না, মনে করুন চিনি, চিনি কি গোনা যায়? জল, জল কি গোনা যায়? এগুলো গোনা যায় না। তাহলে চোখের জল, দুঃখ, এইগুলো কি কোনোদিন গোনা যায়? এগুলো কিন্তু গোনা যায় না, তাহলে এগুলোকে বলে লিটিল। এই ক্ষেত্রে যেগুলো গোনা যায় না সেগুলোর ক্ষেত্রে লিটিল বসে, আর যেগুলো গোনা যায় সেগুলোর ক্ষেত্রে ফিউ বসে। তাহলে ফিউ আর লিটিল এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমাদের। কি, ফিউ হচ্ছে যেগুলো গোনা যায় আর লিটিল হচ্ছে যেগুলো গোনা যায় না। তাহলে এখানে কি, এখানে ব্যাপারটা হচ্ছে কিছু দিন, দিন তো গোনা যায় বন্ধুরা, দিন তো গোনা যায়, তাহলে এখানে ফিউ বসাবো। এবার ঘটনা হচ্ছে লিটিলটা তাহলে মুছে গেল, আমি মুছে দিলাম। তাহলে এবার ঘটনা হচ্ছে এবার ফিউ হবে, কিন্তু ফিউ এরই আবার তিনটে আইটেম দিয়ে রেখেছে। কিরকম? ফিউ, এ ফিউ আর দি ফিউ। তাহলে কোনটি হবে? এটা করতে গেলে আমি বেসিক এটি ট্রিক্স বলে দিই, মনে রাখবেন। কোনো কিছু পজিটিভ সেন্সে, ফিউ মানে কিছু, কোনো কিছু পজিটিভ সেন্সে যখন কিছু বোঝাবে তখন হবে, ওই জন্য ওই প্লাস চিহ্ন দিলাম, মানে পজিটিভ সেন্সে যদি কিছু হয় সেখানে হবে এ ফিউ, যদি কোনো নেগেটিভ সেন্সে কিছু বোঝায় তাহলে সেখানে হবে শুধু ফিউ। এবার মনে করুন আপনি কোনো কিছু একটা কথা মনে করুন বললো যে আমার কাছে অল্প পরিমাণ কিছু নেই, এই ধরনের, তাহলে কি নেই মানে নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে আমি ফিউ করব। কিন্তু আমার কাছে অল্প পরিমাণ আছে, অল্প পরিমাণ কিছু, অল্প পরিমাণ, মনে করুন অল্প পরিমাণ আমার কাছে কি বলবো, মানে যেটা গোনা যায়, অল্প পরিমাণে পেন আছে, বই আছে, আমার আমার কাছে অল্প পরিমাণে বই আছে, তাহলে বই আছে, তাহলে বই তো গোনা যায়, তাহলে অবশ্যই ফিউ হবে। কিন্তু এ ফিউ হবে না শুধু ফিউ হবে? কিন্তু বই আছে, তাহলে আছে মানে পজিটিভ সেন্সে, সেই ক্ষেত্রে আমি এ ফিউ বসাবো, যেহেতু প্লাস আছে। আর যদি বলতাম যে আমার কাছে কিছু পরিমাণ বই নেই, সেই ক্ষেত্রে আমি শুধু ফিউ করতাম, বোঝা গেল? তাহলে এ ফিউ আর এ ফিউ বোঝা গেছে। এখানে দেখুন পুরোটাই নেগেটিভ, মানে এখানে বলছে যে শিক্ষার্থীরা কয়েকদিন লন্ডনে অবস্থান করেছিল এবং সমস্ত জাদুঘর পরিদর্শন করে, তাহলে সবটাই কিন্তু পজিটিভ সেন্সে, নেগেটিভ কিন্তু কোনো ব্যাপার নেই। তাহলে এখানে যেটি আছে, এখানে কিন্তু এখানে সবটাই পজিটিভ বোঝাচ্ছে, তাহলে এখানে এ ফিউ হলো। আচ্ছা, দি ফিউ হলো না কেন? বন্ধুরা মনে রাখবেন, বলছে শিক্ষার্থীরা কয়েকদিন লন্ডনে ছিল। যদি বলতো যে শিক্ষার্থীরা, যদি এক্সপ্রেশনটা এরকম বলতো যে শিক্ষার্থীরা তাদের ওই ভ্যাকেশনে পুরোটাই লন্ডনে ছিল, সেই ক্ষেত্রে আমি দি ফিউটি বসাতাম। কিন্তু এখানে তো সেটা বলেনি, বলেছে যে শিক্ষার্থীরা কয়েকদিন লন্ডনে অবস্থান করেছিল, মানে কয়েকটা দিন লন্ডনে অবস্থান করেছিল। কিন্তু এখানে যদি বলতো যে একটা একটা ভ্যাকেশন, সেই ভ্যাকেশনে সবাই ঘুরতে গেছে এবং এই ভ্যাকেশনে তারা পুরোটা দিনই লন্ডনে কাটিয়েছিল, এইরকম যদি সেন্স বোঝাতো তাহলে আমি দি ফিউ করতাম। কিন্তু আমাকে কি বলেছে? অল্প কিছুদিন লন্ডনে ছিল, সেই জন্য আমি এ ফিউ করলাম। এবার যেহেতু পজিটিভ তাই জন্য এ ফিউ করতাম, যদি নেগেটিভ হতো তাহলে আমি শুধু ফিউ করতাম। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? 12 নম্বরটিতে আসুন। বলেছে দ্য টেবিল হ্যাজ এ প্লাস্টিক কোটিং হুইচ প্রিভেন্টস লিকুইড ড্যাশ পারমিনেটিং ড্যাশ দ্য উড বেনিথ। অর্থাৎ এখানে কোনটি হবে? এখানে বি হবে ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ দ্য টেবিল হ্যাজ এ প্লাস্টিক কোটিং, অর্থাৎ টেবিলটিতে একটি প্লাস্টিকের আবরণ রয়েছে, হুইচ প্রিভেন্টস লিকুইড, যেখানে যা তরলগুলি ফ্রম হবে আগে, ফ্রম পারমিনেটিং ইনটু দ্য উড বিনিথ। অর্থাৎ টেবিলটিতে একটি প্লাস্টিকের আবরণ আছে যা তরলগুলি নিচে কাঠের মধ্যে প্রবেশ করতে বাধা দেয়, বোঝা গেল? যা তরলগুলি নিচে কাঠের মধ্যে প্রবেশ করতে বাধা দেয়, তাহলে সেই রকম ক্ষেত্রে, অর্থাৎ প্রিভেন্ট লিকুইডস ফ্রম পারমিনেটিং ইনটু দ্য উড বিনিথ, বোঝা গেল? ইনটু মানে কি? ভেতরের দিকে যে প্রবেশ করছে, ইনটু, বোঝা গেল? আর কোনখান থেকে আসছে? তরল থেকে, তাহলে ফ্রম, লিকুইডস ফ্রম, বোঝা গেল? ওই জন্য এখানে ফ্রম হলো আর এখানে ইনটু হলো। তাহলে জিনিসটা কি হলো? টেবিলটিতে একটি প্লাস্টিকের আবরণ রয়েছে যা তরলগুলি নিচে কাঠের মধ্যে প্রবেশ করতে বাধা দেয়, বোঝা গেল? দ্য টেবিল হ্যাজ এ প্লাস্টিক কোটিং হুইচ প্রিভেন্টস লিকুইড, কোথা থেকে? ফ্রম পারমিয়েটিং ইনটু দ্য উড বিনিথ, বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 13 নম্বরটি দেখুন, বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার টু দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ সিমিলার মিনিং মানে সিনোনিমটি চেয়েছে। অর্থাৎ সামিট, সামিট মানে কি? সামিট মানে হচ্ছে শিখর, শিখরে ওঠা, শিখরে, বোঝা গেল? তাহলে এখানে কোনটি হবে নিয়ারেস্ট ইন মিনিং?
মানেটা আমি আগে বলে দিই। পিক মানে হচ্ছে শিখরে ওঠা, শিখরে মানে টপে। বেস মানে কি? বেস মানে হচ্ছে ভিত, ভিত বা নিম্নদেশও আপনি বলতে পারেন। আচ্ছা, বটম মানে কি? বটম মানে হচ্ছে তলদেশ। আর শ্যালো, শ্যালো মানে হচ্ছে অগভীর। তাহলে এখানে কি দিয়েছে? শিখরে। শিখরে তাহলে কোনটা হবে? পিক ইজ দ্য রাইট আনসার। তো এ হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? 14 নম্বরটি দেখুন, বলেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বারবেরিয়ান। বারবেরিয়ান মানে হচ্ছে অসভ্য বা বর্বর, অসভ্য বা বর্বর। বোঝা গেল? এখানে কোনটা হবে? সিভিলাইজ। সিভিলাইজড মানে সুসভ্য, আমরা বলি সবসময় সুসভ্য, সিভিলাইজড পিপল, সিভিলাইজড হচ্ছে সুসভ্য। আনসিভিলাইজড মানে কি? অসভ্য। আর সফিস্টিকেটেড মানে কি? বাস্তব বুদ্ধি সম্পন্ন। বলে না সফিস্টিকেটেড, বাস্তব বুদ্ধি সম্পন্ন। এগুলো কিন্তু আপনারা লিখে নেবেন। আর কালচার্ড মানে কি? সভ্য। তাহলে যদি এখানে আমাকে এই কালচার্ড বা সিভিলাইজটা এই বারবেরিয়ানের যদি অ্যান্টোনিম দিত, তাহলে কিন্তু এগুলো হতো। আপনাকে মানেগুলো কিন্তু জানতে হবে। যাই এখান থেকে কিন্তু পরীক্ষার সময় বারবেরিয়ানে আমি সিমিলার মিনিং করালাম, বিসিএস আপনাকে এখানে অপোজিট মিনিং দিয়ে দিতে পারে। তাহলে আপনাকে মানেগুলোর জন্য আমি লিখিয়ে দিচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে। তাহলে বারবেরিয়ান মানে অসভ্য, তাহলে তার নিয়ারেস্ট মিনিং কি হবে? আনসিভিলাইজড, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। 15 নম্বরটি দেখুন, বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট টু দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ অপোজিট মিনিং চেয়েছে। পভার্টি, পভার্টি মানে কি? দারিদ্র। পভার্টি মানে কি? দারিদ্র বা দারিদ্রতা। তাহলে এখানে কোনটা হবে? অ্যাফেকশন মানে স্নেহ, অ্যাডভার্সিটি মানে বিদ্বেষ, মিজারি মানে হচ্ছে দুর্দশা, দুর্দশা বা দৈন্য। বোঝা গেল? তারপর হচ্ছে দুর্বিপাক, যাই হোক দুর্দশা দৈন্য এরকম। আর ওয়েলথ মানে কি? ওয়েলথ মানে হচ্ছে ধনসম্পদ, ধনসম্পদ। তাহলে এখানে কোনটা হবে? এখানে অপোজিট দেখুন, স্নেহ এটা হবে না, অ্যাডভার্সিটি মানে বিদ্বেষ এটা হবে না, ওয়েলথ তো হবেই না, কারণ পভার্টি, হ্যাঁ সরি এখানে ওয়েলথ হবে, কেননা ওয়েলথ হচ্ছে, আমি কি বলে সরি এখানে অপোজিট মিনিং চেয়েছে। তার মানে এখানে পভার্টি যেটা, তার মানে তার সিনোনিম মিনিং যদি এখানে আপনাকে জানতে চাইতো, তাহলে পভার্টি সিনোনিম মিনিং হতো কি? মিজারি, অর্থাৎ দুর্দশা বা দৈন্য। কিন্তু এখানে চেয়েছি কি? অপোজিট মিনিং। তাহলে পভার্টি মানে দারিদ্রতা, তাহলে তার অপোজিটটা কি হবে? ওয়েলথ মানে ধনসম্পদ। ডি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 16 নম্বরটি দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কনজাংশন। বলেছে আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর হিজ আইডিয়াস ড্যাশ আই ডু নট এগ্রি উইথ দেম। এখানে প্রপার কনজাংশন দিয়ে ফিল আপ করতে হবে। আচ্ছা, প্রথমে কনজাংশন যেগুলো দিয়েছে দেখুন, বিকজ, হেন্স, সিন্স, অলদো। এবার মানেগুলো জানতে হবে। বিকজ মানে কি? বিকজ মানে হচ্ছে কারণ। হেন্স মানে কি? হেন্স মানে হচ্ছে অতঃপর। সিন্স মানে কি? সিন্স মানে হচ্ছে থেকে। আর অলদো মানে যদিও, অলদো মানে যদিও। তাহলে এখানে কি হবে? এখানে হবে, বাংলাটা হচ্ছে তার ধারণাগুলি, এখানে আগে সঠিক অ্যান্সারটি বলে দিই, সঠিক অ্যান্সারটি হবে অলদো। অর্থাৎ আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর হিজ আইডিয়াস অলদো আই ডু নট এগ্রি উইথ দেম। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তার ধারণাগুলির প্রতি আমার সবচেয়ে বেশি শ্রদ্ধা রয়েছে, যদিও আমি তাদের সাথে একমত নই। এখানে যদি মনে করুন থাকতো এরকম, তার ধারণাগুলির প্রতি আমার বেশি শ্রদ্ধা রয়েছে কারণ আমি তাদের সাথে একমত নই না। বিকজ মানে অতঃপর আমি একমত নই, থেকে অতঃপর নই। তাহলে ব্যাপারটা হচ্ছে অনেক রকম কিরকম উদ্ঘাট টাইপের সেন্টেন্স লাগে। তাহলে এখানে যেটি হবে অলদো, অর্থাৎ যে তার ধারণাগুলির প্রতি আমার সবচেয়ে বেশি শ্রদ্ধা রয়েছে, যদিও অলদো আই ডু নট এগ্রি উইথ দেম, অর্থাৎ অলদো মানে যদিও, অর্থাৎ এখানে অলদো কনজাংশনটি হবে। বোঝা গেল? 17 নম্বরটি দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অপশন দ্য এয়ার ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ ড্যাশ অল দ্য ট্রাফিক। এখানে দেখুন আবার এখানে বলেছে বিকজ অফ, বিকজ অফ মানে কি? কারণে। ইন স্পাইট অফ মানে তা সত্ত্বেও। অ্যাকর্ডিং টু মানে কি? অনুসারে। আর ইভেন দো মানে কি? ইভেন দো মানে যদিও, ইভেন দো মানে হচ্ছে যদিও। তাহলে দ্য এয়ার ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ দ্যান অল দ্য ট্রাফিক, অর্থাৎ এখানে যেটি অ্যান্সারটি হবে ইন স্পাইট অফ, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার, ইন স্পাইট অফ। অর্থাৎ বাংলাটা বলে দিই, বলছে যে সমস্ত ট্রাফিক সত্ত্বেও, সমস্ত ট্রাফিক সত্ত্বেও মানে এখানে ইনস্পাইট অফ মানে কি? এখানে ইনস্পাইট অফ মানে হচ্ছে তা সত্ত্বেও। তাহলে সমস্ত ট্রাফিক সত্ত্বেও বাতাস পরিষ্কার এবং টাটকা ছিল। কি বললাম? সমস্ত ট্রাফিক থাকা সত্ত্বেও বাতাস
পরিষ্কার এবং টাটকা ছিল। ইন স্পাইট অফ মানে কি, তা সত্ত্বেও। তাহলে এখানে কারণেও হবে না, অনুসারেও হবে না, এবং ইভেন দো হবে না। এখানে যেটি হবে, কারণ সমস্ত ট্রাফিক থাকা সত্ত্বেও বাতাস পরিষ্কার এবং টাটকা ছিল। তাহলে থাকার সত্ত্বেও এবং ক্লিয়ার এবং ফ্রেশ ছিল। বোঝা গেল? তাহলে এখানে যেটি হবে ইন স্পাইট অফ, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 18 নম্বরটি দেখুন বলেছে চুজ দ্য কারেক্ট অপশন, অর্থাৎ বলেছে এ ক্যাট হ্যাজ ড্যাশ লাইভস। এখানে যে দেখুন চারটে অপশন দিয়েছে 5, 7, 10 and 9। এখানে যেটি হবে সেটা হবে 9 লাইভস, অর্থাৎ এ ক্যাট হ্যাজ 9 লাইভস, অর্থাৎ বিড়ালের আছে 9টি জীবন। অর্থাৎ এবার ব্যাপারটি এটি একটি পুরাণ থেকে নেয়া, এটা হচ্ছে মিথ থেকে একটা নেয়া। বলছি যে ক্যাট হ্যাজ 9 লাইভস মানে জিনিসটা বোঝাতে চাইছে, অর্থাৎ আগে বলা হতো মনে করুন কারোর কোনো প্রতিকূলতা, অর্থাৎ বলা হচ্ছে যে বিড়াল এর অ্যাকচুয়াল যেটা কেন এই কথাটি এসছে ক্যাট হ্যাজ 9 লাইভস কেন এসছে, কোনো একটা কারণ থেকে তো এসছে। অর্থাৎ বলা হতো পুরাণে, যে আগে বলা হতো যে বিড়াল শত প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকতে পারে, সেখান থেকে এসছে ক্যাট হ্যাজ 9 লাইভস। এবার মনে করুন কেউ 15 দিন কোনো জায়গায় চলে গেছে, এবার তার আমি কোনো খবর আমি পেলাম না। এবার আমি কোনো তাতে কিন্তু টেনশন নিচ্ছি না। একজন মনে করুন কেউ ঘুরতে গেছে কোনো জায়গায়, এবার আমি কোনো 15 দিন যে গেছে আমি তার কোনো খবর পাচ্ছি না, কিন্তু আমি তাতেও কোনো টেনশন করছি না বা কোনো চিন্তা করছি না, কারণ আমি জানি এ ক্যাট হ্যাজ 9 লাইভস মানে কি বিড়ালের আছে 9টি জীবন, এবং বিড়াল মানেটা কি, মানে শত প্রতিকূলতার মধ্যেও ঠিক সার্ভাইভ করবে। অর্থাৎ এখানে ক্যাট মানে কাকে বলছি, ওই মানুষটিকে, যে যার কোনো 15 দিন কোনো খবর পাচ্ছি না, সেই মানুষটিকে আমি তুলনা করছি। এ ক্যাট হ্যাজ 9 লাইভস, অর্থাৎ সে খবর দিচ্ছে না তাতেও আমি চিন্তিত নই, কারণ আমি জানি এ ক্যাট হ্যাজ 9 লাইভস মানে বিড়াল শত প্রতিকূলতার মধ্যেও কিন্তু বেঁচে থাকতে পারে বা সার্ভাইভ করবে। অর্থাৎ আমি সেই ক্যাটটিকে মানুষের সাথে তুলনা করছি। এটা একটা পুরাণ থেকে নেয়া, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ক্যাট হ্যাজ ড্যাশ লাইভস দেবে, আপনাকে যেটি ফিল আপ করতে হবে 9 লাইভস। বোঝা গেল? 19 নম্বরটিতে আসুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অপশনস। বলেছে উই ড্যাশ অ্যালো দ্য ওয়ার টু কন্টিনিউ বিয়ন্ড দ্য এন্ড অফ দ্য ইয়ার। এখানে সঠিক অ্যান্সার যেটি হবে ক্যান নট, অর্থাৎ উই ক্যান নট অ্যালো দ্য ওয়ার্ক টু কন্টিনিউ বিয়ন্ড দ্য এন্ড অফ দ্য ইয়ার। অর্থাৎ বাংলাটা হচ্ছে যে বছরের শেষের পরেও আমরা কাজটি চালিয়ে যাওয়ার অনুমতি দেব না। বোঝা গেল? অর্থাৎ করতে দেব না, বছর শেষ হওয়ার পর কাজটি আমি করতে দেব না। ঘটনাটি এখানে ক্যান আর নট আলাদা আলাদা করে বসেছে, বসার মানে হলো এখানে এই সেন্টেন্সটাকে আরো জোর দিয়ে এমফাসাইজ করছে, অর্থাৎ মানে করতে দেবই না কাজটা বছর শেষ হয়ে যাওয়ার পরে। এবার এখানে শুড হ্যাভও বসতে পারতো, শুড নট হ্যাভও বসতে পারতো, কেন হলো না? অট টু তো হবেই না, অট টু মানে হচ্ছে উচিত, এটা হবে না। তাহলে ঘটনা হচ্ছে এই দুটোর মধ্যে কনফিউশনটা হলো। এবার কখন যদি সেন্টেন্স মনে রাখবেন, যদি এটি এরকম সেন্টেন্স দিত যে আমরা বছর শেষ হয়ে যাওয়ার পরেও কাজটি অনুমতি দিতাম যদি যদি কোনো লাভ পেতাম বা কোনো লোকসান পেতাম। যদি লাভ পেতাম তাহলে অবশ্যই মানে কি কোনো একটা ডিসিশন নেওয়া হয়েছে যে কাজটা করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে, তার একটা নির্দিষ্ট ফলাফল আছে। কি ফলাফলটা? না কোনো প্রফিট হতে হবে, সেই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ করতাম, কারণ প্রফিট হচ্ছে মানে পজিটিভ সেন্সে শুড হ্যাভ। আর যদি লস হতো, আমরা কাজটি করতে অনুমতি দিতাম না, যদি এরকম যদি সেন্টেন্সটা হতো যে আমরা কাজটি করতে অনুমতি দেব না কারণ আমাদের লস হয়েছে, যদি এই ধরনের সেন্টেন্স দিত তাহলে শুড নট হ্যাভ বসতো। বোঝা গেল? কিন্তু এখানে কি বলছে যে আমরা কাজটি করতে দেবই না। এখানে কিন্তু তার ফলাফল কিছু দিচ্ছে না যে কাজটি করতে দেব না কেন, লস হয়েছে না কোনো কারণ ঘটেছে। যদি কারণটি উল্লেখ করে দিত এবং সেই কারণটি যদি পজিটিভ সেন্সে হতো তাহলে শুড হ্যাভ বসতো, যদি নেগেটিভ সেন্সে হতো তাহলে শুড নট হ্যাভ বসতো। কিন্তু এখানে সেরকম কোনো কারণ বা ফলাফল দেয়নি, আমাকে সিম্পল বলেছে, তাই জন্য আমি ক্যান নট বসালাম। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 20 নম্বরটি দেখুন, এটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। বলেছে আওয়ার ফ্রেন্ড স্পিক্স ড্যাশ স্প্যানিশ, সো উই ওয়ার এবল টু ফাইন্ড এ নাইস রুম ইন মাদ্রিদ। এখানে যে অ্যান্সারটি হবে এখানে হবে এ লিটিল, অর্থাৎ our friend speaks a little Spanish, so we were able to find a nice room in Madrid। অর্থাৎ বাংলাটা হচ্ছে আমাদের বন্ধু অল্প স্প্যানিশ বলতে পারে,
সুতরাং আমরা মাদ্রিদে একটা ভালো ঘর খুঁজতে সমর্থ হয়েছিলাম। এইটা হচ্ছে বাংলাটা। এবার এখানে ফিউ কেন হলো না? আমি কি বলেছি? ফিউ আর লিটিল, প্রথমে এই দুটোর মধ্যে আসুন। পরীক্ষার সময় যখন এরকম অপশন দেবে তখন আপনি ধরে দুটো ওয়ার্ড লিখে নেবেন, ফিউ আর লিটিল। আমি কি বলেছি? যেটা গোনা যায়, কাউন্ট করা যায়, সেটা হচ্ছে ফিউ, আর যেটা গোনা যায় না সেটা হচ্ছে লিটিল। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, যে অল্প স্প্যানিশ বলতে পারি, যে কথা বলছে, এটা কি গোনা যায় বন্ধুরা? তাহলে এই জন্য লিটিল হলো। তাহলে এখানে ফিউটি হবে না, তাহলে ফিউটি আমি মুছে দিচ্ছি, তাহলে এটা লিটিল হবে। এবার লিটিলের মধ্যে কোনটা? তাহলে ফিউটা কেটে গেল, তাহলে পুরো এবার লিটিল গুলো হয়। এবার লিটিলের মধ্যে কোনটা? লিটিল হবে না দা লিটিল হবে না এ লিটিল হবে? এখানে এ লিটিল হবে। কেন? সেই ফিউ এর মতো নিয়ম। অর্থাৎ বলছে আমার বন্ধু অল্প স্প্যানিশ বলতে পারে, বলতে পারছে, সুতরাং আমরা সমর্থ হয়েছিলাম ভালো ঘর খুঁজতে একটা ওই মাদ্রিদে। এটা হচ্ছে বাংলাটা, বোঝা গেল? এইবার স্প্যানিশ জানে, তার জন্য কি হয়েছে? মাদ্রিদে একটা রুম খুঁজতে সমর্থ হয়েছিল, তার মানে এটা পজিটিভ সেন্সে। তাহলে পজিটিভ সেন্সে যখন কোনো জিনিস বোঝাবে তাহলে সেটা হচ্ছে এ লিটিল। আর যদি এটি এরকম বলতো যে আমার বন্ধু অল্প স্প্যানিশ বলতে পারে কিন্তু আমার হ্যাঁ বলতে পারে কিন্তু উই ওয়ার মানে যতটুকু বলতে পারে ততটুকু কিন্তু মানে মাদ্রিদে থাকার জন্য মানে স্যাটিসফাইড নয়। আমার বন্ধু স্প্যানিশ বলতে পারে কিন্তু এমন বলতে পারে, যদি এরকম সেন্টেন্সের ভাব দিত যে এমন বলতে পারে যে যতটা কিন্তু মাদ্রিদের লোকদের কিন্তু মানে বোঝাতে পারবে না, এই তাহলে নেগেটিভ সেন্সে। সেই ক্ষেত্রে আপনাকে এখানে কি দিত? যে সো উই ওয়ার, বা এখানে আওয়ার ফ্রেন্ড স্পিক্স এ লিটল স্প্যানিশ বাট, এখানে বাট দিত, উই ওয়ার নট এবল টু ফাইন্ড এ নাইস রুম ইন মাদ্রিদ। মানে কি? স্প্যানিশ বলতে পারে কিন্তু সেখানে থাকার জন্য সেরকম স্প্যানিশ নয়, এইরকম যখন, তাহলে এখানে দিত বাট উই ওয়ার নট এবল। যদি নট কথাটি দিত তাহলে আমি নেগেটিভ সেন্সে, তাহলে সেই ক্ষেত্রে হতো লিটিল। বোঝা গেল? আর দা লিটিল কখন হবে? মনে করুন এরকম ধরনের যদি সেন্টেন্সটি বলতো যে আমার বন্ধু অল্প স্প্যানিশ জানে কিন্তু যতটুকু জানে সেটাই সমস্তটাই সে মাদ্রিদে দিয়ে দিয়েছিল, অর্থাৎ মানুষদের মধ্যে দিয়েছিল, এবং যার জন্য সে থাকা বলেছিল, মানে সে যত, আমার বন্ধু যতটাই ইংলিশ জানে, মানে যতটাই স্প্যানিশ জানে, মানে যতটুকু জানে ততটুকুই সে বলে দিয়েছিল। পুরো জিনিসটাই যদি বলে দেয় তাহলে সেটা হবে দা লিটিল। এখানে সমস্ত কিন্তু এখানে কিন্তু সেই ধরনের সেন্টেন্স বলেনি। আপনাকে কি বলেছে? আওয়ার ফ্রেন্ড স্পিক্স এ লিটল স্প্যানিশ, অর্থাৎ কিছু বলতে পারে, বাট উই ওয়ার এবল টু, মানে যতটুকু বলতে পারে ততটুকু মানে আর কি ওই একটা মাদ্রিদে থাকার জন্য যথেষ্ট, যার জন্য উই ওয়ার এবল টু ফাইন্ড এ নাইস রুম ইন মাদ্রিদ। অর্থাৎ আমরা মাদ্রিদে একটা ভালো ঘর খুঁজতে সমর্থ হয়েছিলাম। এ জানে বলেই, তার জন্য পজিটিভ সেন্স, এর জন্য এ লিটিল হলো। যদি জানতো, কিন্তু এমন জানতো যে নট এবল যদি দিত এখানে, যদি এখানে নট এবল দিত তাহলে কিন্তু এখানে আমি অবশ্যই লিটিল বসাতাম, কারণ নেগেটিভ সেন্সে, কারণ নট বলে দিয়েছে। আর দা লিটিল বলতে কি? এরকম যদি সেন্টেন্সের ভাব বোঝাতো যে স্প্যানিশ জানে এবং যতটুকু জানে ততটাই সে বলতে পারে মাদ্রিদে, সেটাই যদি বলতো তাহলে হচ্ছে দা লিটিল। বোঝা গেল? 21 নম্বরটিতে আসুন। দ্য কালপ্রিট ড্যাশ এট দ্য মাস্ট ইনক্রেডিবল স্পিড, অর্থাৎ এখানে যেটি বসবে সেটা হবে ড্রোভ অফ, অর্থাৎ ড্রোভ অফ, DROVE, ড্রোভ অফ। বোঝা গেল? অর্থাৎ এখানে বলছে যে দোষী বা আরোপী অবিশ্বাস্য গতিতে গাড়ি চালিয়েছিল। ড্রোভ অফ মানে কি? গাড়ি চালানো। এবার দেখুন এখানে কেন হ্যাঁ বলো না। মনে রাখবেন ড্রোভ তো নিজেই একটা ভার্ব, তাহলে ভার্বের সঙ্গে তার একটা সাহায্যকারী ভার্বের কোনো দরকার নেই। সুতরাং এখানে ড্রোভ এর পরে অফ বসে এটা একটা ফ্রেজাল ভার্ব তৈরি করেছে, গ্রুপ ভার্ব। ড্রোভ অফ মানে গাড়ি চালানো, তাহলে কালপ্রিট, তাহলে সুতরাং আমি এখানে হ্যাভও বসাবো না, হ্যাজও বসাবো না, হ্যাভ ড্রিভেন হবে, অর্থাৎ এখানে হবে ড্রোভ অফ। ড্রোভ মানে গাড়ি, একটা ড্রোভ একটা নিজেই একটা ভার্ব, আর ড্রোভ অফ বসে কি একটা ফ্রেজাল ভার্ব তৈরি করেছে, অর্থাৎ দ্য কালপ্রিট ড্রোভ অফ এট দ্য মোস্ট ইনক্রেডিবল স্পিড। আপনাকে কিন্তু ফ্রেজাল ভার্ব এইভাবে কিন্তু দিয়ে দেবে না, ডাইরেক্ট কিন্তু এখন দিয়ে দেবে না, এই ধরনের কিন্তু কোশ্চেন দেবে, আপনাকে বুঝে নিতে হবে যেখানে কি বসবে। এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্বই কিন্তু দিয়েছে। বোঝা গেল? 22 নম্বরটিতে দেখুন বলেছে fill in the blank with the correct conjunction. We haven't needed extra stuff as yet dash we may need in the future. এখানে যেটি অ্যান্সারটি হবে বাট হবে অ্যান্সার। অর্থাৎ আমি বাংলাটা পড়ি। বাংলাটা হচ্ছে যে আমাদের এখন অতিরিক্ত কর্মী প্রয়োজন হয়নি, বা আমাদের এখনো অতিরিক্ত কর্মী প্রয়োজন হয়নি, যে we have not needed
এক্সট্রা স্টাফ অ্যাজ ইয়েট, অর্থাৎ আমাদের এখনো অতিরিক্ত কর্মী প্রয়োজন হয়নি, বাট কিন্তু উই মে নিড ইন ফিউচার, পরে বুঝতে হবে কি বলেছে পরের সেন্টেন্স, কিন্তু ভবিষ্যতে আমাদের প্রয়োজন হতে পারে, ওই জন্য বাট বসলো। মানে আমাদের এখন প্রয়োজন নেই কিন্তু প্রয়োজন ভবিষ্যতে হবে, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি বসাবো, বাট কনজাংশন বসাবো। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা এরর কারেকশনের 23 নম্বরটি দেখুন, বলেছে দ্য জার্নি ওয়াজ সো লং অ্যাজ ইট মেড আস টেক ইন্টারভেলস। বাংলাটা কি? যাত্রাটা এতটাই লম্বা ছিল যে আমাদের বিশ্রাম নিতে হয়েছিল, এটা হচ্ছে বাংলাটা। তাহলে এখানে ভুল কোথায় আছে? এখানে ভুল আছে এই বিতে, এখানে অ্যাজ হবে না, এই অ্যাজের জায়গাটা হবে দ্যাট। কেন? মনে রাখবেন যদি সো থাকে, সো সো ইজ ইউজড, এটা কিন্তু ট্রিক্স কি, সো ইউজ উইথ দ্যাট। বোঝা গেল? যদি সো থাকে তারপরে যদি অ্যাস থাকে, অ্যাসটি কেটে যায়। মনে রাখবেন সো যদি থাকে, শো এর সঙ্গে সবসময় দ্যাট বসে। তাহলে শো কি লিখলাম? শো ইজ ইউজড উইথ দ্যাট। শো থাকলে আমরা তারপরে দ্যাট বসাবো। বোঝা গেল? পরবর্তী এররটিতে আসুন। বন্ধুরা দেখুন 24 নম্বর এররটি দেখুন, বলেছে ইট ওয়াজ নাথিং এলস দেন এ ওয়েস্টল্যান্ড হুইচ অ্যাট্রাক্টেড আওয়ার সাইট। অর্থাৎ বাংলাটা হচ্ছে যে ইহা অকেজো জমি ছাড়া কিছুই না যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল, এটা হচ্ছে বাংলাটা। তাহলে এখানে ভুল কোথায় আছে? এখানে যে ভুল আছে দেখুন এই দ্যানে, কিন্তু এখানে এই বিতে ভুল আছে, এখানে দ্যান হবে না, এখানে হবে, মনে রাখবেন এলস যদি থাকে, এলস ই এল সি, এলস যদি থাকে তাহলে এলস ইজ ইউজড উইথ বাট, অর্থাৎ এই দ্যানটি কেটে এটি বাট হবে। বোঝা গেল? তাহলে ইট ওয়াজ নাথিং এলস বাট এ ওয়েস্টল্যান্ড হুইচ অ্যাট্রাক্টেড আওয়ার সাইট। তাহলে মনে রাখবেন যদি এলস থাকে তারপরে যদি দ্যান থাকে কোনো জায়গায়, যদি এখানে থাকে বা এখানেও থাকতে পারতো, ওই দ্যানটি হয় না। কারণ মনে রাখবেন এলস এর সঙ্গে দ্যান, এলস সবসময় ব্যবহার করা হয় কার সাথে? বাটের সাথে। তাহলে এলস ইজ ইউজড উইথ, আমি লিখে দিই যেটাই হচ্ছে ট্রিক্স, অর্থাৎ এলস ইজ ইউজড উইথ বাট, অর্থাৎ এলস সবসময় বাটের সঙ্গে ব্যবহার করা হয়, দ্যানের সাথে নয়। বোঝা গেল? পরবর্তী এররটিতে আসুন। বন্ধুরা 25 নম্বর এররটি দেখুন, বলেছে ইউ মাস্ট রিটার্ন ব্যাক ইন টাইম টু গেট দ্য ফুড হট অ্যান্ড ফ্রেশ। অর্থাৎ বাংলাটা হচ্ছে গরম এবং টাটকা খাবার পাওয়ার জন্য তোমাকে অবশ্যই সময়ের মধ্যে ফিরে আসতে হবে, এটা হচ্ছে বাংলাটা। ভুলটা কোথায় আছে? ভুলটা আছে এইখানে। কেন? মনে রাখবেন রিটার্ন ব্যাক cannot be used together। বোঝা গেল? এই রিটার্ন আর ব্যাক, রিটার্ন মানেই তো ব্যাক করা, আবার ব্যাক মানেও ব্যাক করা, তাহলে দুটো কখনো পাশাপাশি একসাথে বসে না, তাহলে রিটার্ন ব্যাক কিন্তু হবে না, তাহলে এইটি ভুল আছে। তাহলে কি হবে? তাহলে মনে রাখবেন যদি এখানে কোনো জায়গার নাম দিয়ে দিত, মনে করুন মুম্বাই, তাহলে রিটার্ন ফ্রম হতো, ফ্রম একটা জায়গার নাম, আর না হলে কাম ব্যাক, কারণ রিটার্ন ব্যাক কখনো হবে না, কাম ব্যাক ফ্রম জায়গা। এবার তো কাম ব্যাক দুটোর ক্ষেত্রেই কিন্তু বসবে, মনে করুন রিটার্ন ফ্রম মুম্বাই, কাম ব্যাক ফ্রম মুম্বাই, তাহলে রিটার্ন ব্যাক একসাথে কখনো বসবে না, আইদার রিটার্ন ফ্রম হবে আর না হলে কাম ব্যাক হবে। তাহলে যে কোনো একটা, নয় রিটার্ন ফ্রম নাহলে কাম ব্যাক। রিটার্ন ব্যাক যদি কখনো একসঙ্গে আপনারা দেখেন যেরকম পরপর দিয়েছে, তার মানে এটি এরর আছে, ডেফিনেটলি এটি এরর করে দেবে। কারণ রিটার্ন ফ্রম হয়, কারণ রিটার্নের পরে ব্যাক হয় না, আইদার রিটার্ন ফ্রম কোথা থেকে, অর্থাৎ জায়গাটা নাম বলে দিত যে মুম্বাই থেকে, তাহলে ফ্রম, যদি এখানে মুম্বাই নেই তাই এখানে আমি কি করলাম? কাম ব্যাক ইন টাইম। বোঝা গেল কি বললাম? তাহলে কাম ব্যাক ইন টাইম, এখানে তাহলে কি হবে? কাম ব্যাক। বোঝা গেল কি বললাম? তাহলে একটা জিনিস মনে রাখবেন যে রিটার্ন ব্যাক যদি পরপর থাকে তাহলে এখানে ডেফিনেটলি আপনাকে এররটি কারেকশন করতে হবে, এটি হবে এরর, কারণ রিটার্ন ব্যাক ক্যানট বি ইউজ টুগেদার, কারণ রিটার্ন মানেই হচ্ছে ব্যাক করা, আইদার রিটার্ন ফ্রম না হলে কাম ব্যাক ফ্রম, আমি এখানে কাম ব্যাক করলাম। বোঝা গেল? বন্ধুরা আজকে এইটুকুই থাকলো, পরবর্তী ক্লাসে আমি আবার এরকম 25টি কোশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।